হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আসন্ন ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে গ্রুপে পড়ছে, যে গ্রুপ আমরা জানি, এখানে আলজেরিয়া আছে, অস্ট্রিয়া এবং জর্দান, এই তিনটা কান্ট্রি আছে, তারা খেলবে। বর্তমান সময়ে আমরা আলজেরিয়াকে লক্ষ্য করছি, তাদের যে বিগত ম্যাচগুলো ছিল ইন্টারন্যাশনাল উইন্ডোতে, ওইখানে তারা ভালো করছে। একটা ম্যাচে আমরা বিগ স্কোর তাদের কাছ থেকে দেখছিলাম। আবার অস্ট্রিয়া আছে, জর্দান আছে, আর্জেন্টিনা এই গ্রুপে। তো আমরা যদি প্রেডিকশন করতে যাই আর্জেন্টিনাকে, তাহলে গ্রুপ পর্বে ভালো করবে, এইটা মোটামুটি ধরতে পারি, এইটা মোটামুটি ধরা যায়। কিন্তু গ্রুপ পর্ব পাড়ি দেওয়ার পর সামনে যে স্টেজগুলো আসতেছে, এইগুলাতে কীরকম করবে কথা বলতেছি। তবে তার আগে একটু বলে নিতে চাই, সেটা হলো আমরা দেখতেছি যে জিওভানি লো সেলসো এবং অন্যান্য কিছু সংখ্যক প্লেয়ার আছে যারা সংশয়ের মধ্যে। প্রেস্টিয়ানি কথা বলা যাবে। ইতিমধ্যে পানিচেলি সে আউট হয়ে গেছে, আমরা জানি তার ইনজুরির কারণে সে এই মুহূর্তে হসপিটালাইজড, তার রিকভার করতে টাইম লাগবে। ওয়ার্ল্ড কাপ সে মিস করতে চাইতেছে, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। অতএব পানিচেলিকে আর কোনোভাবেই পাওয়া যাবে না। প্রেস্টিয়ানিকে আমরা দেখতেছি যে আলোচনায় রাখা হচ্ছে, মানে বিবেচনায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রেস্টিয়ানি আসতে পারবে না। তো এখন জিওভানি লো সেলসো এর যেই সিচুয়েশন, সে যদি ফিট হয়ে যায় তাহলে হয়তো স্পটে তাকে আমরা দেখতে পারি। লিসান্দ্রো মার্তিনেসকে আমরা দেখতেছি যে সে ইনজুরি ছিল, পরে আবার ফিরে আসছে। সে যদি ফিট থাকে, 100% যদি এনার্জেটিক থাকে, মাঠের মধ্যে নেমে পারফর্ম করতে পারবে, খেলতে পারবে, তাহলে তাকে ডাকার সম্ভাবনা আছে। এই প্লেয়ারগুলোর নাম এই কারণে বলতেছি, জিওভানি লো সেলসোর সাথে সম্পর্ক আছে। আগে তো স্পট খালি হতে হবে, পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে যে মিডলে প্লেয়ার বাদ দিয়ে তাকে নিতে হবে। আমরা দেখতেছি যে জুলিয়ানো সিমিউনে এবং তিয়াগো আলমাদা মোটামুটি কনফার্ম। নিকো পাজ, এই দুইটা প্লেয়ার, নিকো পাজ এবং তিয়াগো আলমাদা, এই দুইটা মোটামুটি কনফার্ম। এই দুইটাকে নিয়ে যে খুব বেশি পরিমাণ সংশয়ের জায়গা আছে সেইটা আসলে বলার কোনো কিছু নাই, কিংবা মনে করার কোনো কিছু আছে আমরা সেটা মনে করতে পারি না। কিন্তু আমরা যখন কথা বলবো জিওভানি লো সেলসোকে নিয়ে, তার সিচুয়েশনটা মোটামুটি ক্রিটিক্যাল। তাকে যদি ভালোভাবে বিবেচনায় রাখা হয় আর তার ওভারঅল পারফর্মটাকে যদি বিবেচনায় নেওয়া হয়, সেক্ষেত্রে সে কিছুটা এক্সপেরিয়েন্সড, এইটা আমাদেরকে বলতে হবে, কিংবা এইটা বিবেচনায় তাকে স্পটে জায়গা দিতে হবে। রিসেন্ট যদি আমরা পারফর্মটা বিবেচনা করি কিংবা ফিটনেসের কথা চিন্তা করি, তাহলে প্রেস্টিয়ানিকে দেখা যায় যে সে বেনফিকাতে যেরকম খেলতেছে, ন্যাশনাল টিমের স্কোয়াডের সাথে ছিল। ফ্রাঙ্কো মাস্তাতোনও আমার কাছে মনে হচ্ছে যে স্পটে নাও ঢুকতে পারে, মানে স্কোয়াডে না ঢুকার সম্ভাবনাটা আছে। ফ্রাঙ্কো মাস্তা, তারপরে জুলিয়ানো সিমিউনে, নিকো গঞ্জালেস অবশ্যই থাকবে। আর যদি আমরা বলি মানে জিওভানি লো সেলসো, তো এদের মধ্য থেকে সবাইকে নেওয়া যাবে না, কম্পিটিশনটা এই জায়গাতে হবে। তো জিওভানি লো সেলসোকে শেষ পর্যন্ত আমরা পাই কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো লেটস ব্যাক টু দ্য আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াড তৈরি করবে, এইটা খুবই শক্তভাবে চিন্তাভাবনায় নিতে হবে। রিসেন্ট সময়টাকে আমরা জানি, লিওনেল স্কালোনির যেই মানে ট্রেট আছে কিংবা তার যেই চিন্তাভাবনা, মেন্টালিটি, সেইটা বিবেচনায় আমরা বলতে পারি সে রিসেন্টলি যে পারফর্ম করবে ওই ধরনের প্লেয়ারকে গুরুত্ব দেয়। তো এই হিসাবটা যদি সে মেনটেন করে, তাহলে জুলিয়ানো সিমিউনেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি আর্জেন্টিনার বিগত ম্যাচগুলোকে কাউন্ট করি, জাম্বিয়ার এগেনস্টে খেলছে, মাউরিতানিয়ার এগেনস্টে খেলছে, তো ওই ম্যাচগুলোতে আমরা জুলিয়ানো সিমিউনেকে স্পটলাইটে দেখি নাই, যেমনটা আমরা তিয়াগো আলমাদাকে দেখছি, নিকো পাসকে দেখছি। তাহলে নিকো পাস এবং তিয়াগো আলমাদা দুইটাকে মোটামুটি আলাদাভাবেই দেখতেছে লিওনেল স্কালোনি, এইটা আমরা ধরতে পারি। এটা পরবর্তীতে মানে ম্যাচ যখনই চলতেছে বা ম্যাচ পরবর্তী আমরা কাউন্ট করতে পারছি, এই মুহূর্তে আরও পরিষ্কারভাবে বলা যায়। জুলিয়ানো সিমিউনেকে
কোনোভাবেই সে স্পটলাইটে রাখে নাই। স্কোয়াডটা কীরকম হবে এইটার উপরে নির্ভর করতেছে পারফর্মটা কেমন বের হয়ে আসবে। যে কাউকে তো নেওয়া যায় না। এখন যদি জিওভানি লো সেলসোকে টেক করতে চায় তাহলে আউট করতে হবে ফ্রাঙ্কো মাস্তা, জুলিয়ানো সিমিনে এইরকমের একটা প্লেয়ারকে, কারণ 3 জনকে তো নেওয়া যাবে না। স্কোয়াড তো সীমিত, 26 ম্যান। তাহলে 26 যদি হয় তাহলে বিবেচনা করে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরেই ঢুকাতে হবে। আমরা দেখতেছি যে ভ্যালেন্টিনো বার্কোকে নিয়ে ভালো একটা পরিবেশ আছে, অতএব তার স্পট আসার সম্ভাবনা, তার সে স্পটে থাকার সম্ভাবনাটা মোটামুটি ক্লিয়ার, এটা ধরতে পারি। তো এই প্লেয়ারগুলার মধ্যে আমরা তিয়াগো আলমাদা, নিকো পাজ এদেরকে আমরা মোটামুটি শিওর ধরতে পারি। পানিচেলি যাইতো, মানে পানিচেলি শিওর থাকতো, এটা মোটামুটি আমরা ধরতে পারতাম, কারণ লিগ ওয়ানে সে যেভাবে পারফর্ম করতেছে সেইটা বিবেচনায় ধরা যাইতো। কিন্তু ইনজুরি হওয়ার কারণে তার জায়গাটা খালি হয়ে গেল বা সে বাদ পড়ে গেল। তো তার জায়গাতে এখন কিভাবে বিবেচনা করা হবে সেটাও একটা প্লেয়ার, মানে সেটাও একটা মানে বিবেচনার বিষয়। এই জায়গাতে কোন প্লেয়ার আসবে সেটা লিওনেল স্কালোনিকে সিদ্ধান্ত নিতে হবে। তো এই যে মারপ্যাচটা আছে, এই যে হিসাব নিকাশটা আছে, এই হিসাব নিকাশের উপরে অনেক কিছু নির্ভর করতেছে কোন প্লেয়ার আসবে কোন প্লেয়ার আসবে না। অ্যাটলেটিকো মাদ্রিদে আমরা দেখতেছি তিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, বিশেষ করে জুলিয়ানো একতালে খেলে যাইতেছে, মানে একটানা খেলে যাইতেছে, টিমের সাথে তাল মিলিয়ে খেলতেছে। তো আমরা জানি দিয়াগো সিমিওনে ম্যানেজার, তার বাপ বা তো তার বাবা হইলে কোনো বিষয় না, যে বাবা হইছে বলে ছেলেকে সুযোগ দিতেছে বিষয়টা এমন না। সে কিন্তু খুবই পরিশ্রম করতেছে এবং সে তার জায়গা মানে আর্ন করে নিতেছে। তো এইটা আমরা দেখতেছি। তো জুলিয়ানো সিমিওনেকে যদি লিওনেল স্কালোনি বিবেচনা করে তাহলে একটা বিষয়, এখন যদি দেখা যায় জিওভানি লো সেলসোকে লাগবে তাহলে কিন্তু বাদ দেওয়ার একটা উপায় তৈরি হয়। দুইটাকেই যদি নিতে চায় ফ্রাঙ্কো মাস্তা শিওরলি বাদ পড়বে। তো এই যে হিসাব নিকাশটা আছে, আমি এত হিসাব নিকাশ করতেছি এই কারণে প্রেডিকশনের এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে কে আসবে না আসবে এইটার উপরে নির্ভর করতেছে পারফর্ম বা প্ল্যানিংটা কীরকম হবে, লিওনেল স্কালোনি আসলে কীভাবে ফ্রন্ট লাইন সাজাবে, সাবস্টিটিউটে কাকে রাখবে, বেঞ্চে কাকে পাঠাবে। আমাদের তো চিন্তাভাবনা এমনটা করতে হবে যে স্টার্টিংয়ে যারা আসতেছে এরা তো 90 মিনিট সম্পূর্ণ সবাই তো খেলতে পারবে না, মানে সবাই একতালে 1 মিনিট থেকে 90 মিনিট মাঠের মধ্যে থাকবে এমনটা তো আমরা চিন্তা করতে পারি না। সাব করার বিষয়টা সামনে আসবে, তো অল্টারনেটিভ তো ওই মানের লাগবে। তো লিওনেল স্কালোনির প্লেয়ার বাছাই এবং পরিকল্পনা দুইটা যদি খাপে খাপ মিলে তাহলে আমরা প্রেডিকশন এরকম দিতে পারি যে আর্জেন্টিনা সেমিফাইনাল খেলতে যাইতেছে। রাউন্ড অফ 16, কোয়ার্টার, সেমি, রাউন্ড অফ 16, কোয়ার্টার, এই যে দুইটা রাউন্ড আছে এই দুইটা রাউন্ডে ভালো করার সম্ভাবনা থাকবে। প্লেয়ারের যে বাছাই আছে, প্লেয়ারের যে হিসাব নিকাশ আছে এবং প্ল্যানিং, প্লেয়ারের যেরকম যাচাই বাছাই করবে ওইটার সাথে যদি প্ল্যানিং মিলে যায়, পরিকল্পনা যথাযথভাবে মিলে আর পারফর্মটা মাঠের মধ্যে বের হয়ে আসে তাহলে রেজাল্ট অবশ্যই পক্ষে থাকবে। গ্রুপ পর্ব থেকে বের হবে আর্জেন্টিনা, এটা তো মোটামুটি আমরা শিওরলি ধরতে পারি, কারণ অন্যান্য যেই টিমগুলো আছে তাদের যে ক্যাপাবিলিটি আর আর্জেন্টিনার যে ক্যাপাবিলিটি সেটার সাথে যদি আমরা মিল করি তাহলে যে কেউ সেটা অবশ্যই বলবে। এটা তো মানে না, আমাদের হিসাব নিকাশ শুরু হবে রাউন্ড অফ 16-এ এবং কোয়ার্টারে। আমি মনে করতেছি রাউন্ড অফ 16, কোয়ার্টার এই দুইটা অবশ্যই আর্জেন্টিনা পাড়ি দেওয়ার মতো সক্ষমতা আছে। এই জন্য আমার প্রেডিকশনটা আমি সেমিফাইনালে রাখতেছি। তো এরপরে মানে লাস্ট ফোরে যাওয়ার পর এরপরে দেখতে হবে যে আসলে কি হয়, ফাইনালে যাওয়ার মতো উপায় তৈরি হয় কি না। আমি প্রেডিকশন এরকমটা দিব না বা দেইও নাই, এখনও দেই নাই যে ফাইনাল খেলবে। তো লাস্ট ফোরে যাবে এটা মোটামুটি ধরা যায়। গ্রুপ পর্ব পাড়ি দিবে রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার, এই যে দুইটা রাউন্ড আছে এই দুইটা ক্রুশাল এবং এই দুইটাতে পারফর্ম কেমন হবে না হবে গ্রুপ পর্বতে দেখা যাবে যে অনেক অনেক প্লেয়ার বা মানে দু একটা প্লেয়ার 3টা প্লেয়ার দেখা যাবে যে যেরকমভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে এদেরকে অন্যভাবে হয়তো মানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া লাগতে পারে। তো লিওনেল স্কালোনির যে বৈশিষ্ট্য কিংবা চিন্তাভাবনা সেইটা অনুযায়ী আমরা বলতে পারি যে সে ইনস্ট্যান্টলি অ্যাকশনে যাইতে দুইবার ভাবে না। গত ওয়ার্ল্ড কাপে আমরা এনজো ফার্নান্দেজকে দেখছি, গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি লিওনেল স্কালোনি কীভাবে ব্যবহার করছে এবং ডিসিশনগুলো ইনস্ট্যান্ট ছিল। তো ওয়ার্ল্ড কাপের মুহূর্তে বা ওই সময়টাতে ওই ধরনের সিদ্ধান্তে যাওয়াটা মানে অপরিহার্য হয়ে পড়বে। তো প্লেয়ার সিলেকশনে লিওনেল স্কালোনিকে অনেক বেশি পরিমাণ
নিখুঁত দক্ষতার পরিচয় দিতে হবে। অবশ্যই লিওনেল স্ক্যালোনির কোনো ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্নের জায়গা ওইভাবে নাই, মানে আমরা ওইভাবে প্রশ্নের জায়গা মানে খুঁজতে পারবো না। সে যেইভাবে ভাঙ্গাচূড়া আর্জেন্টিনাকে একদম সাবলীল জায়গাতে নিয়ে আসছে, ওইটার পরে তো আসলে প্রশ্ন খোঁজার কোনো সুযোগ থাকে না। তাছাড়া কত বছর পর, 36 ইয়ার্স পরে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ উইন করছে। আর এই যে ওয়ার্ল্ড কাপ উইন করাইছে, এইটা করানোর পেছনে বা এটার যে আমরা মানে যেই ইয়াটা আছে, রিদমটা আছে, এখানে টিম বিল্ডিংটাকে আমাদের সব থেকে বেশি পরিমাণে সামনে নিয়ে আসতে হবে। সে খুঁজে খুঁজে প্লেয়ার বের করছে। তো আমাদেরকে এই যে প্লেয়ার সিলেকশনটা আছে, এইটার উপরে নির্ভর করবে পারফর্ম। আর ওইটা ওই 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 এই দুইটা যদি যথাযথভাবে মিলে, পরিকল্পনা, পারফর্ম এবং প্লেয়ার সিলেকশন, এইগুলা, তাহলে আর্জেন্টিনা লাস্ট ফোরে যাইতে পারে, এমনটা আমরা আশা রাখতে পারি। এটাই আমার প্রেডিকশন আপাতত। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।